This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইডিয়াল সিআইএ পার্ট ইন দি সংঘ অ্যাকাউন্টস এখানে ইন ডিটেলস জগন্নাথ ভাই বলবেন। আমি শুধু একটা কথাই বলবো, 701 কোটি টাকা ভারত সরকারের ফেলে রেখেছেন, যেখানে 50, 60, 70 লক্ষের কাছাকাছি সংঘের সদস্যদের টাকা দেওয়ার কথা। এই একইভাবে মহিলাদের টাকা আটকে রাখা হয়েছে। এর দুটো কারণ আছে। একটা হচ্ছে সুদটা নিয়ে যাওয়া, যেমন 8 কোটি টাকা নিয়ে লন্ডনে গেছেন WVIDC থেকে। আরও কিছু কাজ আছে, খেলা মেলা, শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টারের উদ্বোধন, সাংস্কৃতিক কেন্দ্র চালিয়ে যাচ্ছে মন্দির। ভালো ভালো, তা নতুনভাবে হিন্দু হওয়ার চেষ্টা করছেন, আমাদের ভালো লাগছে দেখতে। তা আপনারা এই টাকাটা ওরা আটকে রেখে সুদ, এবং উদ্দেশ্য হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে ছাড়া, এমসিসি চালু হওয়ার আগে বা এমসিসি চালু হলে। গতবারে 2021-এ 26শে ফেব্রুয়ারি এমসিসি হয়েছিল। তা ফেব্রুয়ারি মাসে যে কোনো দিন ইলেকশন কমিশন চাইলে এমসিসি হবে, তা আমাদের হাতে নয়, ইলেকশন কমিশনের হাতে, টেন্টেটিভ তাই। তা এর মূল উদ্দেশ্য এই দলদাস বিডিওদের দিয়ে এবং অধিকাংশ ডিএম, অযোগ্য ডিএম যারা, সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত চটি চাটা স্তাবক ডিএমদেরকে দিয়ে এই টাকাগুলো প্রথমত সুদ আর্নিং করে খেলা মেলা, দুয়ারে সরকার, আইপ্যাককে পেমেন্ট করা, মুখ্যমন্ত্রীকে বলো এগ্রিমেন্ট হয়েছে প্রতীক জৈনের সঙ্গে 161 কোটি টাকা, তার পেমেন্ট আইপ্যাকে ছানাপেনাদের, চোরেদের। তারপরে আপনার ডিসেম্বর মাসে টাকাটা জানুয়ারি মাসে ঢুকিয়ে দিয়ে এই দালালগুলো গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী দিল। এটা আনন্দধারা নাম নয়, আমরা কমপ্লেন করব। পাঁচ কথায় নজর রাখবো অন্যান্য খবরের দিকে। 1 বছর পরে বিধানসভা ভোট, তার আগেই শাসকের বিড়ম্বনা বাড়িয়ে দিলেন শাসক দলের 2 জনপ্রতিনিধি। চুঁচুড়ার তৃণমূল বিধায়ক নিজের মাইনের কথা বলতে গিয়ে বলেই ফেললেন, আমার কি যোগ্যতা আছে, কত সুযোগ সুবিধা পান তাও শোনালেন। শিলিগুড়ির মেয়র পরিষদ তৃণমূল নেতার মুখে কামানোর কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরেই বললেন, না নিজে খাই না কাউকে খেতে দেব। শাসকের বিড়ম্বনা কি বাড়ল না? হুগলির চুঁচুড়ার 3বারের বিধায়ক অসিত মজুমদার চতুর্থবার লড়াইয়ের আগে তৃণমূল বিধায়কের স্বগতোক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নিজেই প্রশ্ন তুলছেন, আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে, আমার যোগ্যতা নেই। স্বগতোক্তি করেছেন তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার মেয়র পরিষদ দিলীপ বর্মনও। কামানোর জন্য যারা তৃণমূল করে তার বিরুদ্ধে আমি লড়াই করব। আজকে তৃণমূলের পুরানো লোকরা কেন তৃণমূলে নাই, তৃণমূলে কাজ না করে ঘরে বসে আছে কিসের জন্য? এইসব চোরটা দেখে। 3বারের বিধায়ক নিজেরই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মেয়র পরিষদের মুখে কামানোর কথা। দলীয় নেতাদের স্বগতোক্তিতে শাসক দলের বিড়ম্বনায় কি বাড়ল না? অসিত মজুমদার হঠাৎ নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেন? চুঁচুড়া মগরা ব্লকের সপ্তগ্রামের দলীয় কর্মী সভায় অসিত কি বলেছেন শোনা যাক। আমি একটা চাকরি করে কত মাইনা পেতাম, 40,000, 50,000, 60,000। কিন্তু আমি এমএলএ হওয়ার পর আমি লক্ষ লক্ষ লোকের ভালোবাসা পাই, আর মাইনাও প্রায় 1 লাখের উপরে পাই, 1-1.5 লাখের উপরে মাইনা পাই, 5 লক্ষ টাকা বছরে প্লেনে ওড়ার জন্য পাই, আনলিমিটেড রাজধানীর মতো ট্রেনে আনলিমিটেড ট্যুর অ্যাটেন্ডেন্ট নিয়ে ঘোরার সুযোগ পাই, আর মেডিকেল বিল আনলিমিটেড পাই। আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে। শুনলেন বিধায়কের পেছনে সরকারের কত খরচ। খোদ বিধায়কই বলছেন যোগ্যতা নেই। আমার এই যোগ্যতা আছে, আমার এই যোগ্যতা আছে, আমার যোগ্যতা নেই। এমন মন্তব্য শুনে তেরেফুরে ময়দানে বিজেপি। বিধায়ক মশাই যখন নিজেই স্বীকার করে নিচ্ছে তার কোনো যোগ্যতা নেই,
দিদির দয়ায় খেয়ে পড়ে বেঁচে আছে, আমার মনে হয় সেই অযোগ্যতা নিয়ে নিজের বিধানসভা পদ থেকে পদত্যাগ করে ফেলুক। বেকার কেন এই পদে বসে মানুষকে বিভ্রান্ত করছে? অসিত শুধু মন্তব্য করেই থামেননি, কর্মী সভার ওই ক্লিপটি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোডও করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল। বিরোধীদের হাতে এভাবে অস্ত্র তুলে দিলেন কেন? অসিতের বক্তব্য, আমার দলের মধ্যে আমি বলেছি কেউ কেউ ফাঁকি মারে, দুই একজন ফাঁকি মারে, যাতে ফাঁকি না মারে সেই জন্যই এই কথাটা বলেছি। বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন শিলিগুড়ির মেয়র পরিষদ দিলীপ বর্মনও। সকাল থেকেই শিলিগুড়ি সরগরম। মেয়র পরিষদের বিরুদ্ধে দলেরই শ্রমিক সংগঠনের আন্দোলন। থানা ঘেরাও করে দিলীপকে গ্রেফতারের দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের। উত্তাল হয়ে ওঠে রেগুলেটেড মার্কেট এলাকা। উল্টে শ্রমিক নেতাদের দিকে আঙুল তুলে দিলীপের অভিযোগ, কামানোর জন্য আইনটিসি যারা করে তাদের বিরুদ্ধে আমি লড়াই করব। কামানোর জন্য যারা তৃণমূল করে তার বিরুদ্ধে আমি লড়াই করব। এতে যদি দল মনে করে যে না এ আমাদের পাপ, এ আমাদের মাথা ব্যথা, তাহলে আমাকে বার করে দেয় দল থেকে। না নিজে খাই, না কাউকে খাই। না খাউঙ্গা না খানে দুঙ্গা, এই মন্তব্যই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সেই কথাগুলো তৃণমূল নেতার গলায় এবং তীর তৃণমূল নেতাদের দিকেই। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলছেন খোঁজ নেবেন। দেখবে আর জেলা সভানেত্রী আছে পাপিয়া, তারা আলাপ আলোচনা করছে, সেইখানে আমি বিষয়টা জানি না, আমি খোঁজ খবর নিচ্ছি। শিলিগুড়ি থেকে হুগলি, নেতাদের হুগলিতেই কি বেসামাল শাসক? আশিক ইনসান ও প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। অসিত মজুমদারের ভাইরাল মন্তব্য দেখলেন, এবার আরেকটা ভাইরাল ছবি দেখাবো আপনাদের। রাজনৈতিক দলের প্রতীক বুকে নিয়ে পুলিশ অফিসার, এমনও হয়? নদিয়ার চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়ের এমনই এক ছবিকে সামনে রেখে সরব বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, দলদাসে পরিণত হয়েছে আইনের রক্ষক। পাল্টা কি বলছে শাসক দল? হাতে দলীয় পতাকা ধরিয়ে হোক কিংবা গলায় ঘাস ফুলের প্রতীকওয়ালা উত্তরীয় পরিয়ে হোক, বড় নেতা হন কিংবা জেলার কর্মী সমর্থক, দলে যোগদানের সময় ঠিক এভাবেই স্বাগত জানায় তৃণমূল কংগ্রেস। ঘাস ফুলের প্রতীক আঁকা উত্তরীয় পরা এই ছবি ঘিরে নদিয়া জেলায় জোর বিতর্ক তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হচ্ছে জোর, কারণ কোনো রাজনৈতিক নেতা নন। বিজেপির অভিযোগ, পুলিশ কর্মীর গলায় ঝুলছে তৃণমূলের উত্তরীয়। নদিয়ার চাপড়া ব্লকে তৃণমূলের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে যেমন রমজান মাস উপলক্ষে অনুষ্ঠান চলছে, তেমনি বস্ত্র বিতরণ কর্মসূচিও নিয়েছে শাসক দল। বিজেপির দাবি, গত শনিবার তৃণমূলের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়। TV9 বাংলা এই ছবির সত্যতা যাচাই করেনি, কিন্তু বিজেপির অভিযোগ, তৃণমূলের অনুষ্ঠানে আইসিকে দলীয় প্রতীক ছাপা উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন শাসক দলের নেতারা। তৃণমূলের প্রোগ্রামেই এই চাপড়া থানার আইসি সেখানে গিয়ে সভাপতিত্ব করে। এরকম ইনি তো আইসি নয়, ইনি একটু অবতার, তিনটি ভূমিকায় এখানে রোল প্লে করছে। একদিকে উনি তৃণমূলের বড় নেতা, তৃণমূলের সংগঠনের দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে। কোনো আইসি আজ পর্যন্ত নিজের বাড়ি তৈরি করে এখানে বাড়ি বাসভবন তৈরি করেছে, শালীনতা দেখায় না, সৌজন্য দেখায় না। এইভাবে তৃণমূলের দালালি করছে এখানকার আইসি। ভোটে অশান্তি মোকাবিলা হোক কিংবা রাজনৈতিক সংঘর্ষ, বাংলায় পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ বারবার তোলে বিরোধী শিবির। সেই জায়গায় তৃণমূলের অনুষ্ঠানে ঘাসফুলের প্রতীক গলায় জড়িয়ে থানার আইসির এই ছবি বিতর্ক বাঁধিয়েছে। এই ছবিকে হাতিয়ার করে ময়দানে বিজেপি, যদিও তৃণমূলের পাল্টা যুক্তি, বিজেপি তো সবসময় নিন্দার সুযোগ ছাড়া উন্নয়নমূলক কাজে সামিল হয় না, ওটা ধরে লাভ নেই। বরঞ্চ যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান জানানো, এটা আমরা মনে করি এটা আমাদের দলেরও কাজ, আমরাও তাই করে থাকি। তাই বলে থানার আইসিকে সম্মান জানাতে গিয়ে দলীয় উত্তরণের ব্যবহার। বিরোধীদের প্রশ্ন, অন্যভাবে কি পুলিশ কর্মীকে সম্মান জানানো যেত না? একটা ইফতার পার্টি বা একটা বস্ত্রদান একটা ভালো পরিষেবা মানুষের কাছে, সেখানে যদি পুলিশ প্রশাসন এগিয়ে গিয়ে কোনো সম্বর্ধনা নিয়ে থাকে, যদি দলমত নির্বিশেষে সেই সম্বর্ধনা দেওয়া হয়ে থাকে, এখানে তার কিছু বলার নেই। দলের ফেস্টুন আছে কিনা আমার জানা নেই, এই ব্যাপারটা আমি জানি না, সুতরাং যেটা না জেনে কোনো মন্তব্য করতে পারবো না। যাকে কেন্দ্র করে এত বিতর্ক, সেই চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে জেলা পুলিশ বলছে,
এমার্টন একটা আমরা ছবি দেখেছি। আমরা এই কেসের আপনি যে বলছেন একটু ইন্টারনাল ইনকোয়ারি করব, এটা কি কি অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে, একটা মানে দিস আর ভেরি আনভেরিফাইড ফটোজ, তারপরে আপনাকে এটা উত্তর দিতে পারবো। তবে এটাই তো প্রথম নয়। গত বছর আরজিকর আন্দোলনের সময় ফেসবুকে প্রকাশ্যে সিপিএমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিভাগীয় তদন্তের মুখে পড়েছিলেন পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে। তারপরই পুলিশ ফোর্সে থাকাকালীন রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য করা নিয়ে পুলিশ কর্মীদের সতর্ক করেছিল লালবাজার। তারপরও কি পুলিশের একাংশ সতর্ক নন? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। শুক্রবার দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে পুড়ে যাওয়া নোটের স্তূপ উদ্ধার হয়েছিল। বিচারপতির বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার নাড়িয়ে দিয়েছে সুপ্রিম কোর্টকেও। এই ঘটনা দেশের মানুষকে বিচলিত করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন খোদ প্রধান বিচারপতি। আর এবার সেই টাকা উদ্ধারের ঘটনা আর আঁচ এসে পড়ল বাংলা রাজনীতিতেও। 2022 জুলাই তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নগদের পাহাড় দেখেছিল বাংলা। 2025 মার্চ আগুন নেভাতে গিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে নগদের স্তূপ দেখতে পান দমকল কর্মীরা। বেশিরভাগ নোটই ততক্ষণে পুড়ে আংরা, কিন্তু পোড়া নোটের ছাই থেকে বিতর্কে ধুলোঝড় উঠেছে রাজনীতিতে। শুধু জাতীয় রাজনীতি নয়, ঝড়ের ঝাপটা বঙ্গ রাজনীতিতেও। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বিচার ব্যবস্থা। মানুষ দেখুক যাদের হাতে বিচার ব্যবস্থার রাশ রয়েছে, তাদের হাতে তাদের বাড়ি থেকে কারি কারি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে বিচার ব্যবস্থা কি করুণ অবস্থা। বিচার ব্যবস্থার ফাঁক নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সব জজ সাহেবরা হচ্ছে জুডিশিয়ারি একটা করে ব্ল্যাক স্পট, এদের জন্য জুডিশিয়ারির বদনাম হয়। প্রশ্নটা হচ্ছে জাস্টিস ভার্মা কি শেষ না আরো কেউ আছে? এটা বড় প্রশ্ন। জুডিশিয়ারির যদি বিশ্বাস আমরা হারাই তাহলে আমরা কোথায় যাব? এখানেই থামেননি, বিতর্কে আরো হাওয়া দিয়েছেন কল্যাণ। নাম না করে প্রাক্তন বিচারপতি তথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে খোঁচা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট জজ রিজাইন করে পলিটিক্সে জয়েন করে ক্যান্ডিডেট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে, সিজিআই রিটায়ারমেন্ট করে গভর্নর হচ্ছে। আমাদেরও তো মনের মধ্যে সন্দেহ লাগে, কোন জজ কোন কালার, হোয়াইট, ব্লু, স্যাফরন, এটাও তো হতে পারে। দিল্লিতেই রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলকে কটাক্ষ করে সুকান্তর মন্তব্য, দেখুন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এখানে যার চাকরি ছেড়ে তিনি জাজের চাকরি আরামে আরো কয়েক বছর করতে পারতেন, সেই চাকরি স্যাক্রিফাইস করে উনি এখানে এসেছেন জনগণের হয়ে লড়াইয়ের জন্য। জনগণের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছেন, তৃণমূল কংগ্রেসের কৃপায় আসেননি উনি। তো উনি জনগণ ভোট দিয়ে পাঠিয়েছেন। তো জনগণের ভোটে যদি একজন উকিলবাবু তিনি আসতে পারেন, তাহলে একজন বিচারক আসতে পারবেন না। বিচারপতি বর্মা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তাহলে টাকার উৎস কি, এত টাকা কার? মন্তব্যের পক্ষে কি যথাযথ যুক্তি দিতে পারছেন বিচারপতি বর্মা? ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম পোড়া নোটের স্তূপের তদন্ত করছে। আপাতত বিচারপতির কাছ থেকে সরিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট, তাতে অবশ্য বিতর্ক থামছে না। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখবো তিলোত্তমার তদন্তে। আরজিকর কাণ্ডে আর কেউ কি জড়িত? গণধর্ষণ নাকি প্রমাণ নষ্ট? তদন্তে কি পাওয়া গেছে তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই, নির্দেশ হাইকোর্টের। রিপোর্ট নয়, তিলোত্তমা মামলায় কেস ডায়েরি তলব করেছে আদালত। রাজ্যের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, বিচারের পর কি ফের তদন্তের কথা বলা যায়? আরজিকর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। সোমবার ওই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তিলোত্তমা মামলায় আদালতের প্রশ্নের মুখে সিবিআই। তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে জানতে চান বিচারপতি। এদিন আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, গণধর্ষণ নাকি প্রমাণ নষ্ট? তদন্তে কি পেয়েছে সিবিআই? গণধর্ষণ হলে সন্দেহভাজন কারা? আমরা জানতে চাইছি পরে কি আর তদন্ত করেছেন। একটা চার্জশিটের পর আর কোনো চার্জশিট দেননি। রিপোর্ট দরকার নেই, দরকার কেস ডায়েরির। যেহেতু এই মামলায় একজনের সাজা হয়েছে, সেখানে কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি কি একমাত্র অভিযুক্ত নাকি আরও কেউ আছে?
রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের কোনো তদন্তে আপত্তি নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, বিচার শেষ হওয়ার পরে আরো তদন্ত হতে পারে? 1 বছর ধরে সিবিআই কি করেছে মানুষ জানতে চায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 15 দিনের মধ্যে শেষ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই। তিনি প্রশ্ন করেন, বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে? হাইকোর্টে কেন? বিশেষ আদালতে আবেদন জানাচ্ছে না কেন পরিবার? এরপর সিবিআইয়ের আইনজীবী আদালতকে বলেন, আমাদের আরো একটু সময় দেওয়া হোক। বিচারপতি বলেন, সব অফিসাররা তৈরি থাকলে আবার কি সমস্যা আপনাদের? এদিন আদালতে সঞ্জয়ের আইনজীবী বলেন, যাকে দোষী করা হলো তাকে বলতে দিতে হবে। এরপর তিলোত্তমার পরিবারের আইনজীবী আদালতের কাছে আবেদন জানান, পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক। নিরাপত্তারক্ষী এবং নার্সদের এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। অতিরিক্ত সুপারকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হোক। যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন? রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি, এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল, তো পেশেন্ট মারা যায়, তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এই মামলায় রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী। রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক, তারা সেটা চায় না। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে দেবো। আমরা তো বুঝতেই পারলাম না যে আমাদের রাজ্য সরকারের যিনি কাউন্সিলর ছিলেন তিনি কি বলতে চাইলেন। তার ইনভেস্টিগেশন অর্থাৎ আরও তদন্ত চললে তাদের কোনো আপত্তি নেই, তারপরেই তিনি বলছেন যে এটা কি আইনে করা যায়? কারণ এই যে প্রশ্ন তুলে দেওয়া, অর্থাৎ কি চাইছেন আমরাই বুঝতে পারছি না। শিয়ালদা আদালতে আরজি করে ধর্ষণ খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন তিলোত্তমার মা বাবা। সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয়। যদিও বিচারপতি ঘোষ সেই সময়ে নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি। বিচারপতি ঘোষ জানিয়েছিলেন, শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয়। সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হয় পরিবার। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে। এরপরে এদিন এই মামলার প্রথম শুনানি হলো হাইকোর্টে বিচারপতি ঘোষের এজলাসে। মামলার পরবর্তী শুনানি আগামী 28শে মার্চ। ক্যামেরা চাঁদ মিয়ার সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে ফের রাজপথে আন্দোলন। বিভিন্ন চিকিৎসক সংগঠনের ডাকে আবারও সিজিও কমপ্লেক্স অভিযান ডাক্তার নার্সদের সংগঠনের। গার্ডরেল দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। তুমুল উত্তেজনা ছড়ায় সিজিও চত্বরে। তিলোত্তমার সঠিক বিচারের দাবিতে আবারও রাজপথে আন্দোলন। বিভিন্ন চিকিৎসক সংগঠনের ডাকে সিজিও কমপ্লেক্স অভিযান আবারও ডাক্তার নার্স সংগঠনের। গার্ডরেল দিয়ে তাদের আটকে দেয় পুলিশ। তুমুল উত্তেজনা ছড়ায় সিজিও চত্বরে। সেই ছবি TV9 বাংলায় আপনাদের সামনে। সিবিআই যে চার্জশিটটা, সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেয়নি, সেটার ভিত্তিতেই কিন্তু বিচারের ব্যবস্থাও আজকে থমকে গেছে, আটকে গেছে। অতএব সিবিআই এর এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে হবে, এবং এখানে আর কারা কারা যুক্ত রয়েছে, জড়িত রয়েছে, সেটা প্রকাশ্যে আনতে হবে, এবং মোটিভটা কি ছিল সেটাকে আজকে প্রকাশ্যে আনতে হবে। কেন স্বাস্থ্য সচিব তার বাড়ি গেল ডেথ সার্টিফিকেট দিতে? সবারটা কি দিতে যায়? এটা তো নিয়ম নয়। তার মানে কিছু আড়াল করা হচ্ছে। আমরা এগুলো জানতে চাই। আমরা প্রশ্ন করতে চাই, পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তা কি দিতে পারবে? ঘটনাগুলো আটকানোর জন্য কোনো পুলিশের দেখা আমরা পাই না। আজকে একটা প্রতিবাদকে আটকানোর জন্য এখানে শয়ে শয়ে পুলিশ। কোনো দুর্ঘটনা আটকানোর সময় কোনো পুলিশকে আমরা পাই না। এই পুলিশ সাহায্য করেছিল 14ই আগস্ট রাজ্য করে ভাঙচুর হওয়ার জন্য। সেম পুলিশ প্রশাসন, সেম সিবিআই। 2017 সালে পূর্ব বর্ধমানে তৃণমূলের এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনা। বেশ কয়েকজন তৃণমূল নেতাকে হেফাজতে নেওয়ার নির্দেশ বিচারকের। পূর্ব বর্ধমান জেলা আদালতে চাঞ্চল্য। এদের মধ্যে রয়েছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন ও তৃণমূল কংগ্রেসের বর্ধমান 1 ব্লকের সভাপতি কাকলি
গুপ্ত এবং যুব নেতা ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। 2017 সালের 5ই সেপ্টেম্বর নারীগ্রাম দাসপাড়ায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটে, আর সেই ঘটনায় আহত হন তৎকালীন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য জীবন পাল। অভিযোগ ছিল শাসক দলের নেতাকর্মীরা জীবন পালকে বেধড়ক মারধর করে, ক্ষতিগ্রস্ত হয় তার চোখ। এই মামলায় 13 জনকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক, বাকি 2 জন বেকসুর খালাস। দোষী সাব্যস্ত আজকে কোর্ট করেছেন 15 জনকার মধ্যে 13 জনকে, আর 2 জনকে ছেড়ে দিয়েছেন। এটাই আজকে হয়েছে, এর থেকে আর বেশি আমি আজকে আর কিছু বলতে পারবো না। দেখুন, সেটা তো কোর্টের ওপর ডিপেন্ড করছে কি সাজা দেবেন না দেবেন। 7 হতে পারে, 10 হতে পারে, এটাই। তারপর এটা তো আমি তো আমার হাতে তো আর সেই পেনটা নেই। সুরক্ষা বলয় ভেদ করে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে প্রণাম। ধৃত ঋতুপর্ণ পাখিরাকে জামিন দিল ব্যাংকশাল কোর্ট। ইডেনের নিরাপত্তায় গলদ নিয়ে আদালতে বিচারকের প্রশ্নের মুখে পড়ল কলকাতা পুলিশ। ব্যারিকেড টপকে কিভাবে বিরাটের কাছে পৌঁছলেন যুবক, প্রশ্ন বিচারকের। আইপিএল চলাকালীন ইডেনের চত্বরে যেতে পারবেন না ঋতুপর্ণ, জামিনের শর্ত ব্যাংকশাল কোর্টে। আসছি পরে খবরে। মামা ভাগ্নে মিলে ডোবালেন পার্থ চট্টোপাধ্যায়কে। আদালতে কল্যাণময় ও তার মামার বয়ানে আরও বিপাকে পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্যর পর তার মামারও সাক্ষ্য গ্রহণ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচার পর্বে ঘুরিয়ে পার্থর উপর দুর্নীতির দায় চাপালেন প্রাক্তন মন্ত্রীর আত্মীয়। সোমবার কল্যাণময় ভট্টাচার্যর মামার সাক্ষ্য গ্রহণ হয়। কল্যাণময়ের মামার দাবি, ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করে বিভিন্ন সময় বিভিন্ন নথিতে সই করেছেন। তাকে বেশ কয়েকটি সংস্থার ডিরেক্টর করা হয়েছিল, চেকে সই করার অধিকারও দেওয়া হয়েছিল, কিন্তু সবকিছু তিনি করেছেন ভাগ্নে কল্যাণময়ের উপর ভরসা করে। আর এদিকে কল্যাণময় ইতিমধ্যেই আদালতে সাক্ষ্য দিয়ে জানিয়েছেন তিনি পার্থর কথাতেই সব কাজ করেছেন, যার জেরে প্রবল চাপে প্রাক্তন শিক্ষামন্ত্রী।